আচ্ছা 15 আমরা তাহলে সলভ করি। কি কি বলছে আমাদেরকে? কনসাল্টিং রেভিনিউ দিছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স দিছে, আর সাপ্লাইজ এক্সপেন্স দিছে, কেমন? আচ্ছা এরপর আমাদেরকে কিছু সমন্বয় করতে বলছে। আচ্ছা তোমাদেরকে আরও কিছু কথা বলে দিছে, বলছে অল দ্য অ্যাকাউন্ট হ্যাভ নর্মাল ব্যালেন্স, মানে যেটা ডেবিটের কথা ওটা ডেবিটে থাকবে, ওটা যেটা ক্রেডিটে থাকার কথা ক্রেডিটে আছে, কোনোটা উল্টা দিকে যায় না। তারপর অনেক কোম্পানি ডেবিট রিপেমেন্ট টু এক্সপেন্স অ্যাকাউন্ট হোয়েন পেড অ্যান্ড ক্রেডিট আনআর্নড রেভিনিউ অ্যাকাউন্ট হোয়েন রিসিভ। আচ্ছা দ্য ফলোয়িং ইনফরমেশন হ্যাজ বিন গ্যাদার্ড অ্যাট ডিসেম্বর 31, 2012। আচ্ছা এখন প্রথমটা কি বলছে? অনেক কোম্পানি পেড 2100 ফর 12 মান্থ, 12 মাসের জন্য 2100 টাকা দিছে। কিসের জন্য? ফর ইন্স্যুরেন্স কভার্ড অন জুন 1। আচ্ছা জুন মাসের 1 তারিখ 2012 সালে, আমরা অঙ্কটা করতেছি কত সালে? 2012 সালের ডিসেম্বর 31-এ। আর এখানে যে পেড করছি টাকাগুলা কত মাসের জন্য দিছি? 12 মাসের জন্য। তাহলে আমরা যাবেটা কি দিব? প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর আচ্ছা এখানে 12 মাসের জন্য 2100 টাকা দিছে। এখন কোন মাস? আচ্ছা জুন 1 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত কত হয়? জুন হলে জুন, 7 মাস। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাসের না সামনা করবে কথা? 5 মাস করলো কেন? অনেক কোম্পানি এখানে মনে হয় জানুয়ারি থেকে হিসাব করছে। জানুয়ারি 7 থেকে মাসে হিসাব মানে করলে আমরা কেমনে হবে? আমরা তো অঙ্কটা করতেছি তো ডিসেম্বর মাসে 31 তারিখে। জুন থেকে ডিসেম্বরে মনে হয় এগুলা। অনেক কোম্পানি পেড এত টাকা 12 মাসে ইন্স্যুরেন্স কভার্ড অন জুন। আচ্ছা জুন 1 পর্যন্ত কভার করছে। আচ্ছা ওদের মানে জুন 1 তারিখ পর্যন্ত এই ঋণ ইয়াটা ইন্স্যুরেন্সটা চলমান ছিল, ওই যে কভারেজ আছে তো। তাহলে জুন মাসের 1 তারিখ পর্যন্ত, মানে এই টাকাটা আরও অনেক আগে দিছে। কত তারিখের জন্য দিছে? মানে জুন মাসের 1 তারিখে কিনে নাই, জুন মাসের 1 তারিখ পর্যন্ত। তাহলে জানুয়ারি থেকে জুন মাস তো তাহলে বাদ। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মে পর্যন্ত আসবে, কারণ জুন মাসের 1 তারিখ তো বাদ। তাহলে মে পর্যন্ত 5 মাস। এবার ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই যে 2100-কে 12 দিয়ে ভাগ করব, 5 দিয়ে গুণ দিব, ঠিক আছে? মানে 2012 সালে খরচ ভাই এটা হয়েছে। তো পরীক্ষার মধ্যে মাথায় থাকবে না, আলবা এটা সমন্বয় মাথা আছে তো উনাতে থাকবে মাস না, নিয়ে স্বাভাবিক। সমস্যা আছে যেমন নাম্বার এটা হবে। তো আমি নিজে ভাবলাম যে প্রথমে এটা 7 মাস হবে, করতে করতে আর মানে করতে করতে এক্সপার্ট হয়ে যাবে। আর প্রশ্নটা কখনো একবার প্রশ্ন পড়ে আনসার না করাই উত্তম, অন্তত 2-3 বার প্রশ্নটা পড়া উচিত। আচ্ছা তাহলে 1 তারিখ তো বুঝছেন, 1 তারিখে একটু অনেক বেশি সতর্কতার দরকার। তারপর 2 নাম্বার দেখেন, 2 নাম্বারে কি বলছে ভাইয়া? বলছে অন ডিসেম্বর 1, 2012 অনেক কোম্পানি কালেক্ট 40,000 ফর কনসাল্টিং সার্ভিস টু দ্য পারফর্ম ফ্রম ডিসেম্বর 1, 2012। আচ্ছা থ্রো ব্রড কত পার্স? আচ্ছা থ্রো মার্চ 31, 2013। আচ্ছা 2013 সালের হিসাবটা আমাদের এখানে আসবে না। আচ্ছা কত টাকা নিচ্ছি আমরা ওদের থেকে কনসাল্টিং সার্ভিস বাবদ? 40,000 টাকা। পারফর্ম ডিসেম্বর 1, 2000। আচ্ছা ফর্ম ডিসেম্বর, আচ্ছা কয় মাসের জন্য দিছি তো হিসাব করো তো একটু। 2012 সালে ডিসেম্বর মাস, 13 সালে মার্চের 31 পর্যন্ত। তাহলে 12 সালে ডিসেম্বর, 13 সালে জানুয়ারি, 13 সালে ফেব্রুয়ারি, 13 সালে মার্চ, তাহলে কয় মাস? 4 মাস হন না? কিরে কথা বলো না কা? 4 মাস হইতেছে না? মানে আমরা যে 40,000 আবার টাকা, বলেন ভাইয়া, আমরা আবার 40,000 বলেন টাকা কত হবে। কনসাল্টিং সার্ভিস নিছি, কনসাল্টিং সার্ভিস বাবদ 40,000 টাকা নিলাম, হ্যাঁ। এখন এই 40,000 টাকা কয় মাসের জন্য নিচ্ছে আমাদেরকে স্পষ্ট বলে নাই। তবে বলছে যে 2012 সালের যে ডিসেম্বর মাসে 1 তারিখ থেকে 2013 সালের মার্চ মাসে 31 তারিখ পর্যন্ত। তাহলে কয় মাস হয়? 12 সালে ডিসেম্বর মাস, 13 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে মোট কয় মাস? 12 সালে 1 মাস, 13 সালে 3 মাস, মোট হচ্ছে 4 মাস। এতটুকু বুঝছো নি? জি। আচ্ছা বা 4 মাসের জন্য কত টাকা? 40,000 টাকা। তাহলে 1 মাসের জন্য কত টাকা? তাহলে আমরা 1 মাস বাইর করব। এই 40,000-কে 7 দিয়ে ভাগ করলে তাহলে 10,000, ঠিক না? 10,000 না? জি ভাইয়া। আচ্ছা এখন কত হচ্ছে? তাহলে আমরা যে টাকাটা এই যে পারফর্ম ফর্ম ডিসেম্বর 1, আমরা তো এই মাসে টাকাগুলো পাইতেছি না। এখন তাহলে 1 মাসে না আমাদের আয় হিসাবে লেখা হবে। আচ্ছা ওরা বলছে অনেক কোম্পানিরই পেমেন্ট দ্য এক্সপেন্স অ্যাকাউন্ট পেড অ্যান্ড হোয়েন ক্রেডিট আন সার্ভিস। আচ্ছা
and credit unearned account when received. আচ্ছা and credit unearned revenue অনুপাতিত and credit receipt account receive আছে। এখানে আরেকটা কথা বলছে কিন্তু তোমাদের কথা এখানে একটা কোশ্চেন রাখতে পারে যে ভাইয়া এই 40,000 তো দুইটা অংশ হয়ে গেছে, তাহলে 30,000 টাকা আছে হচ্ছে দায়ের মধ্যে, 10,000 টাকা আছে হচ্ছে আয়ের মধ্যে, ঠিক না? এখন কোনটার জন্য সমানে জাবেদা দিমু, এটা একটা কোশ্চেন না? কি 10-এর জন্য দিমু নাকি 30-এর জন্য দিমু? প্রশ্নে ফ্যাসটা বুঝছো কিনা? হ্যাঁ হ্যাঁ, 40,000 টাকা আমাদেরকে দিছে, এই 40,000 টাকা দিছে 4 মাসের আয় বাবদ। এখন 4 মাস যে কেমনে বুঝলাম, ডিসেম্বর 1 তারিখ থেকে 2012 থেকে মার্চের 31 তারিখ 2013 পর্যন্ত 4 মাস। এখন আমরা অঙ্ক করতেছি তো 2012 সালের ডিসেম্বর মাসে 31 তারিখে, তাহলে এই বছরের আয় কত? 1 মাস, মানে 40,000কে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে 10,000। আর দায় কত? দায় হচ্ছে 30,000। এখন কোশ্চেন জাগে যে 10,000-এর জন্য জাবেদা দিব নাকি 30,000-এর জন্য জাবেদা দিব, এটা না? বুঝছেন? আচ্ছা, এখন ওরা উপরে একটা লাইন বলছে যে এই যে ক্রেডিট আনআর্ন রেভিনিউকে ক্রেডিট করা হয় হোয়েন রিসিভ, যখন গ্রহণ করা হয় টাকা, ঠিক আছে? তাহলে আমরা যখন গ্রহণ করি তখন এটাকে আনআর্ন হিসাবে কি করি, মানে স্বীকৃতি দিই বা লিখি আর কি। এখন এখানে যেহেতু আমরা 30,000 টাকা অগ্রিম পাইছি, এই টাকাগুলো আমাদের দায় বাবদ আমরা লিপিবদ্ধ করব। কেমনে লিপিবদ্ধ করব? কনসাল্টিং রেভিনিউ বা প্রিপেড রেভিনিউ যেটাকে বলি আর কি, ওটা হচ্ছে ডেবিট, মানে আসলে আয় সৃষ্টি হয় নাই, অগ্রিম আয়। আর এটা একটা দায় না, তাহলে আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট, মানে অগ্রিম আয় হচ্ছে আমাদের দায়। আর এটা কিসের জাবেদা দিলাম? টু রেকর্ড আনআর্ন কনসাল্টিং রেভিনিউ অ্যাডজাস্টেড, দায় জাবেদা দিছি মূলত আমরা, ঠিক আছে? বুঝছেন? হ্যাঁ বলেন। উল্টাটা বলতে এখানে ওরা বলে দিছে তো, আপনি অনুপার্জিত আয় হিসাবে তখন লিপিবদ্ধ করবেন যখন এটা পাবেন। তো ওই দৃষ্টিকোণ থেকে ডিসেম্বর মাসে পাইছি, ডিসেম্বর মাসে আমরা কি করলাম, এটা মানে অনুপার্জিত আয় হিসাবে ধরলাম। আর যদি বলতো যে এই কথাটা এরকম, আমি বলি ভাইয়া, হ্যাঁ বলেন। এখানে তো উপরে ইন্স্যুরেন্স এক্সপেন্স মানে কি খরচের জাবেদা আছে, ওই জন্য হয়েছে সম্পদের জাবেদা। তারপর সাপ্লাইজ এক্সপেন্স আবার বলা কথাটা আসতেছে না, শুনতেছ? আচ্ছা সাবরিনা শুনতেছ? জি ভাইয়া, হ্যাঁ শুনেন আবার নাই বল, আমার কথা? না 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 আবার বলো, কথাটা আবার বলো। বলতেছি এখানে তো কনসাল্টিং রেভিনিউ আছে, এটা তো আয় না? হ্যাঁ হ্যাঁ, তো আয় আছে উপরে, ওই জন্য আমাদেরকে জাবেদা করতে হবে দায়ে। তারপর ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে, এটা খরচের জাবেদা, আমরা সম্পদের জাবেদা করতে হবে। আবার সাপ্লাই ক্ষেত্রে খরচ আছে, তাহলে আমরা সম্পদের জাবেদা করতে হবে, তাই না? ওর ওর কথাটা ঠিক আছে, ওর কথাটা বুঝছেন কিনা লিমা? মানে অলরেডি তো এটা আয় হিসাবে লিপিবদ্ধ করা আছে। এখন কথা হচ্ছে আসলে কি আয় কিনা এই 40,000 আয় না তো, এই 40,000-এর মধ্যে 30,000 টাকা তো দায় ঢুকি রয়েছে, ঠিক না? ওরা যে কনসাল্টিং রেভিনিউ এখানে আমাদের এর আগে যে জেটটা দিয়ে রাখছে 40,000টা যে লেখি বসে রয়েছে, আসলে কি এই 40,000 আয়? এই 40,000-এর মধ্যে 30,000 তো 2013 সালের, আমরা অঙ্ক করতেছি 2012 সালের। তাহলে আমরা অলরেডি তো আয় হিসাবে লেখা আছে, আমরা যদি আবার 10,000 জন্য পাল্টা আয় জাবেদা দিই তাহলে তো আয় বাড়ি 50,000 হয়ে যাবে, উল্টা দিকে জায়গা। সেজন্য আমরা এই 40,000-এর মধ্যে 30,000 দায় না, এই দায় সমন্বয়ে জাবেদা দিব। এবার বুঝছেন? এই যে 30,000, এই যে দায় সমন্বয়ে জাবেদা দিলাম। আর যদি বলতো ধরেন এখানে এরকম থাকতো, যদি কোশ্চেনটা এর কনসাল্টিং রেভিনিউ না থাকে, আনআর্ন সার্ভিস রেভিনিউ থাকতো, তখন যা আপনার কথা ঠিক আছে, তাহলে সবগুলাকে দায় লিখে রেখেছে, কিন্তু 10,000 তো দায় না, 10,000 তো আয়, তখন আপনি ওই জাবেদাটা দিতেন, উল্টা উল্টা জাবেদা দিতেন আর কি, আর টাকা হয়তো 10,000। বুঝছেন? আচ্ছা, কিন্তু হ্যাঁ এখানে বলেন। ওই মানে রিভার্সিং এন্ট্রি নাই, রিভার্সিং এন্ট্রি মানে সময় সময় যে প্রিপেড ইন্স্যুরেন্স সাধারণত আছে না, সাধারণত রিভার্সিং এন্ট্রি পরীক্ষা আসে না, আর যদি আসে মূল জাবেদার উল্টাই দিলে রিভার্সিং হয়ে যায় বিপরীত কিন্তু দাখিলা। ওইটা হয়ে যায়, তখন কি করব? বাইরে রিভার্সিং এন্ট্রিতে জানতে চায় না, অ্যাডজাস্টিং এনে জানতে চাইছে, অ্যাডজাস্টিং দিবেন, মানে রিভার্সিং লাগবে না।
বিজ্ঞান না আপনারা? আমি বলি হ্যাঁ বলেন। লিমাফু বলতে চাইতেছে এখানে তো ধরেন জাবেদাটা হওয়ার কথা ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, বাট এখানে হচ্ছে যে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট, এটা এগুলো বলতে গেলে আর দ্বিতীয়টা জাবেদা জানতে চাইছেন? প্রথমটা মানে জাবেদাটা নর্মাল না হয় এভাবে কেন হয়েছে, এটা হচ্ছে আমি বলি উপরে আমার যে এখানে বলে দিয়েছে তিনটে এন্ট্রি বলে দিছে, ওইখানে উপরে যে এন্ট্রির মধ্যে ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা হচ্ছে খরচ, খরচ থাকলে আমরা সম্পদের জাবেদা দিব, যদি এখানে যদি প্রিপেড ইন্স্যুরেন্স থাকতো তাহলে আমরা সম্পদের জাবেদা দিতাম। হ্যাঁ এরকমের নিয়ম আছে, সমনা জাবেদার মধ্যে এরকম নিয়ম আছে। যদি আপনাকে যে র্যামিলটা দেওয়া হয় ওটা বা যে ইয়াটা দেওয়া হয় খতিয়ানের মতো করে যে অংশটা দেওয়া হয়, এখানে যদি খরচ থাকে সম্পদের জাবেদা দিবেন, সম্পদ থাকলে খরচের জাবেদা দিবেন। হ্যাঁ, এটা ওই যে সাপ্লাইজের মতো অনেকটা, সাপ্লাইজের সাথে কথাটা বেশি যায় আর কি। এটা নিয়ে জানতে চাইছেন লিমা? আমার মনে হয় উনি এটা বুঝে নাই, আমিও প্রথমে বুঝি নাই। মানে এটা দিয়ে সাধারণত ধরলে বেশি ঝামেলা হয়ে যায়, এই জন্য আমি বুঝি মানে আমি এটা না বলি, ডাইরেক্ট ধরেন এখানে লেখা আছে আয়, কিন্তু আসলে তো সবগুলো আয় না। তাহলে আয় তো লেখা আছে, আয় তো আর লেখার দরকার নাই, কিন্তু আমাদের এই আয়ের মধ্যে তো কিছু অংশ অগ্রিম রয়ে গেছে না, ওটা তো লেখা হয় নাই, আমরা ওই অগ্রিমটার জন্য সামনে জাবেদা দিব। আর যদি ওই নিয়মটা মনে রাখতে চান তাহলে রাখতে পারেন, যদি মানে খরচ দে সম্পদের জাবেদা, সম্পদ দিলে খরচের জাবেদা, এরকম একটা নিয়ম আছে। আচ্ছা লিমার কিছু বলছিলেন? আপনি বিপরীত দাখিলাটা ফাইলেন কই? এখানে তো বিপরীত দাখিলা জানতে চায় না। অ্যাডজাস্টিং মাপে ইনক্রিমেন্ট আছে অ্যাকাউন্টের মানে ডিপার্টমেন্টে আছে। পরেগুলোতে আছে? এটার মধ্যে বি নাম্বার যেটা ওটার ও মধ্যে আছে। আচ্ছা, এটার মধ্যে আবার বিও দিচ্ছে, আচ্ছা ঠিক আছে। বিপরীত দাখিলা হচ্ছে যায় মূল দাখিলা হুবহু উল্টা। আচ্ছা বলেন, এটার মধ্যে আর সমস্যা আছে নি 15তে? না, না, আচ্ছা তারপর 16তে আসি আমরা। 16তে কো সমস্যা? ষোলোতে সমস্যা আছে? 16টা আমি নাই তো, আর দেখে মনে হচ্ছে সমস্যা নাই এখানে। সাবরিনার আছে? না ভাইয়া, তাহলে একটা কাজ করেন, বাড়ি কাজ কত পর্যন্ত দিয়েছিলাম আপনাদেরকে? 16 পর্যন্ত। 16 পর্যন্ত হলে দেখো তো পিডিএফ এটাতে কয়টা ম্যাথ আছে, 17 থেকে শুরু করি। 17, 18, 19, 20, 21। অনেক আছে। ওরে বাপরে, তারা মানে শেষ হবে না, এক বাড়ি কাজে দেওয়া যাবে না কেমন? আচ্ছা আমরা 9টা বা 10টা অঙ্ক দিই। 16 পর্যন্ত না বাড়ি কাজ করছে আজকে? হ্যাঁ, তাহলে 17 থেকে আমরা 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24 বা 25 পর্যন্ত করে ফেলিও কেমন হোমওয়ার্ক। তাহলে 17 থেকে 25 পর্যন্ত করো।